যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রাত পোহালেই বাংলাদেশের নতুন সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের বলা হচ্ছে যে এটা বি বা সি ক্যাটাগরির টিম, কারণ মূল ক্রিকেটার যারা 50 ওভার্স ক্রিকেটে খেলেন তাদের একটা বড় অংশ দে আর ভেরি মাচ বিজি উইথ দ্য আইপিএল অ্যান্ড দ্য পিএসএল। সো নিউজিল্যান্ডের দ্বিতীয় বা তৃতীয় সারির যেই দলটা এসেছে সেটার বিপক্ষে বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে হোম অফ ক্রিকেটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামার অপেক্ষায় রয়েছে। তপ্ত রৌদ্রের মধ্যে ম্যাচ হবে এবং যতটা সম্ভব এনার্জি সেভিং এর জন্য ম্যাচ শুরু হবে 11টায়, যেটা ডে নাইট ছিল, দুপুর 2টায় শুরু হওয়ার কথা ছিল, এবং সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে সেই ম্যাচ শেষ হয়ে যাবে। বাংলাদেশের 11 নিয়ে যথেষ্ট ডিসকাশনস রয়েছে, এবং যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেই স্কোয়াড গাজী আশরাফ হোসেন লিপুর স্কোয়াড, ওই 15 সদস্যের মেম্বারকেই আসলে হাবিবুল বাশার সুমন এবং তার টিম চুজ করেছে। এখন লাস্ট যে সিরিজটা হয়েছে বাংলাদেশ যেটা খেলেছিল পাকিস্তানের এগেনস্টে, সেই সিরিজে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে 11-এ কোনো পরিবর্তন ছিল না, মানে যেই সেরা 11 জন খেলেছিলেন প্রথম ওয়ানডেতে, দ্বিতীয় তৃতীয় ওয়ানডেতেও তারাই ছিলেন। যেই সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে সেখানটায় বাংলাদেশ 11-এ আগের সিরিজের পুনরাবৃত্তি হবে, একই 11 নিয়ে বাংলাদেশ নামবে, কারণ পাকিস্তানের বিপক্ষে তো বাংলাদেশ সিরিজ জিতেছিল, নাকি এখানটায় পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে। দেখুন, দুটা পার্টিকুলার জায়গায় চেঞ্জেস নিয়ে আলোচনা করা যেতেই পারে। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা কি ওপেনিং নিয়ে একটা বড় আলোচনা রয়েছে। সৌম্য সরকার, যিনি সবশেষ পাকিস্তান সিরিজের আগের সিরিজে উইন্ডিজের বিপক্ষে তিনি টপ রান স্কোরার ছিলেন, দুই দলের মধ্যে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন, একটা 91 মেরেছিলেন। এর পরবর্তী সময়ে যখন বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হলো, সৌম্য সরকার দুই দলের সবশেষ সিরিজের হাইয়েস্ট রান গেটারকে বসিয়ে রাখা হয়েছে বেঞ্চে, 3 ম্যাচের একটাতেও তাকে সুযোগ দেওয়া হয়নি। আমার কাছে খুব আনফেয়ার মনে হয়েছে। কে কি মনে করলো, কে কি ভাবলো, এটাতে কোনো কিছু আসে যায় না। এখন সেই সৌম্য সরকার আবারও তিনি 15 সদস্যের দলে রয়েছেন, আগের সিরিজে একটা ম্যাচও পান নেই। তিনি কি ইমরুল কায়েস হতে যাচ্ছেন কিনা, যে ভালো করার পরেও আসলে একটা সময় এমন দেখা গেছে যে ইমরুলকে খেলানো হতো না, এটা নিয়ে অনেক ধরনের বৈরিতা, অনেক ধরনের রোষ ছিল। সৌম্য সরকার কি আপকামিং সিরিজে ইমরুল কায়েস হয়েই থাকবেন, নাকি তিনি ওই যে একটা সিরিজে ভালো করার পর টপ রানস গেটার হওয়ার পর পরে ব্রেকে পড়লেন, আবার তাকে ফেরানো হবে? দিস ইজ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, কারণ সবশেষ যে প্রস্তুতি ম্যাচ হয়েছিল সেখানটায় সৌম্য অর্ধশতক মেরেছিলেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উত্তরটা হচ্ছে যে আসলে সৌম্য সরকার কাইন্ড অফ আনলাকি টু হ্যাভ হিজ দ্যাট প্লেস যেখানটায় তিনি রান করেছেন। ওপেনিং এর ওই জায়গাটায় সৌম্যকে খেলানোর বা সৌম্যকে চুজ করার চান্সেস ইজ ভেরি লো। তার মানে সাইফ এবং তার পার্টনার হিসেবে ইনফর্ম তানজিদ হাসান তামিমকেই দেখা যাবে ওপেনিংয়ে, এবং এই দুজনই হচ্ছে বাংলাদেশের আপকামিং ম্যাচের দুজন ওপেনার। দেখুন, সাইফকে নিয়ে যদি কথা বলতে হয়, সবচেয়ে সিরিজে খুব বাজে ব্যাটিং করেছিলেন। খুব বাজে বলতে হচ্ছে 3 ম্যাচে 52 রান করেছিলেন, এবং লাস্ট ম্যাচে 36 করেছিলেন, তার আগের ম্যাচে 4 করেছিলেন, তার আগের ম্যাচে 12 রান করেছিলেন। সো যদি ইন্টারন্যাশনাল পারফরমেন্স যদি কাউন্ট করা হয় তাহলে লাস্ট সিরিজটা খারাপ গেছে সাইফের। আবার তার আগের যে সিরিজটা ছিল উইন্ডিজের এগেন্সটে, সেখানটা আবার লাস্ট ম্যাচে কিন্তু তিনি ভালো করেছেন, 80 অর একটা রান স্কোর করেছিলেন। তো সাইফ হাসানকে আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে, সৌম্য সরকারের পরিবর্তে বা সৌম্য সরকারকে চুজ না করে বরং তানজিদ হাসান তামিমের পার্টনার হিসেবে পরের সিরিজের প্রথম ম্যাচে দেখা যেতে পারে। হোয়াট অ্যাবাউট নাম্বার 3? এটা নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। নাম্বার 3 মানে 3 নাম্বার পজিশনটায় যিনি ব্যাট করবেন বা যাকে খেলানো হবে, তিনি তো আপনারা সবাই জানেন আমাদের নাজমুল হোসেন শান্ত। বাট নাজমুল হোসেন শান্তকে নিয়েও আলোচনার যথেষ্ট জায়গা রয়েছে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলোচনার জায়গাটা এটা না যে নাজমুল হোসেন শান্ত ওই পজিশনের জন্য ক্যাপাবেল না, নাজমুল হোসেন শান্ত ভালো করতে পারবেন না, সেটা না। বরং নাজমুল শান্তকে নিয়ে আলোচনা পয়েন্ট যেখানটায়, সেটা হচ্ছে আনলাকিলি নাজমুল হোসেন শান্ত লাস্ট 12টা ইনিংসে, নাম্বার 3-র কথা বলছি, খুব একটা সুবিধাজনক স্কোর করতে পারেননি। হি মেড নো হাফ সেঞ্চুরিজ। লাস্ট 12টা ইনিংসে তিনি একটা ম্যাচেও হাফ সেঞ্চুরি করতে পারেনি 2025-এর ফেব্রুয়ারির পর থেকে, অর্থাৎ প্রায় 15 মাস থেকে 50s-এর দেখা পাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত 50 ওভার্স ক্রিকেটে। সবশেষ যে সিরিজটা হয়েছে সেখানটা 27-0-27, মানে আশাব্যঞ্জক স্কোর যতটুকু নাম্বার 3 থেকে আমরা এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু আসে নাই। নাজমুল হোসেন শান্তর জন্য আমার কাছে মনে হয় এটা ফর্মে কামব্যাক করার জন্য একটা বড় মৌকা। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, ভাইস ক্যাপ্টেন অফ দ্য ওডিআই সাইড। নাম্বার 4 লিটন কুমার দাস, সবচেয়ে সিরিজে অসাধারণ খেলেছেন, এবং লিটন কুমার দাসের 2টা 40s রয়েছে, ডিফারেন্ট পজিশনে তাকে খেলানো হয়েছে, কিছুটা শেখি ছিলেন, বাট ওখানটায় মানিয়ে নিয়ে রানস করা, ইনিংস বিল্ড আপ করা, দলকে জয়ের পথে এগিয়ে নেয়, যেহেতু বাংলাদেশ সিরিজটা জিতেছিল। লিটন হ্যাড আ ভেরি গুড নক। নাম্বার 5
আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় যিনি ব্যাটটা করবেন বা যিনি খেলছেন তার পারফরমেন্সটা অসাধারণ। তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক আলোচনা হয়, তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক সমালোচনাও হয়েছে, বাট ওয়ান ডেতে তাওহিদ হৃদয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একটা ম্যাসিভ ব্যাটার। লাস্ট যে 10টা ইনিংস রয়েছে তার মধ্যে 4টায় 50 মেরেছেন, এবং এই 50 মারার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এই 4টা 50, 3টা আবার 51 এবং একটা 48 নট আউট। মানে আপনি লাস্ট 10 ইনিংসের মধ্যে আপনি 4টা 50 করেছেন, একটা 48। সো তাওহিদ হৃদয় অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স, ফর্ম, কনসিস্টেন্সি আমার কাছে মনে হয় বাংলাদেশ ন্যাশনাল টিমের এই মুহূর্তে সবচেয়ে আস্থার জায়গা, অ্যান্ড হি উইল বি নাম্বার 5। নাম্বার 6 নিয়ে একটা বড় প্রশ্ন। আমি কেন বললাম যে সৌম্য সরকার ইজ নট গোয়িং টু গেট হিজ ফেভারিট পজিশন অ্যাট দ্য ওপেনিং? সৌম্য সরকারকে কি আপনি নাম্বার 6-এর ওই জায়গাটায় খেলাবেন? বাংলাদেশে ফিনিশিং রোল নিয়ে অনেক আলোচনা রয়েছে। নাম্বার 4-এ আপনি যদি লিটন কুমার দাসকে টপ থেকে নিজে মাঝখানে খেলাতে পারেন, আপনি যদি নাজমুল হোসেন শান্তকে বিভিন্ন জায়গায় খেলিয়ে আবার নাম্বার 3-তে কামব্যাক করাতে পারেন, বিভিন্ন সময় মেহেদী হাসান মিরাজকে বিভিন্ন পজিশনে খেলানোর পর আবার তাকে লোয়ার মিডলে বা ওই টেল এন্ডারের উপরের জায়গাটায় রিস্টাবলিশ করতে পারেন, ওয়াই নট ইউ শুড গিভ দ্য প্লেস টু সৌম্য সরকার, গিভিং দ্য রোল হিম, যে যেখানটায় তিনি আলটিমেটলি ফিনিশিংয়ের রোলটা প্লে করবেন। আমার কাছে মনে হয় যে সৌম্য সরকারের জন্য নাম্বার 6 একটা টেস্ট কেস হইতে পারে। নাম্বার 6-এর টেস্ট কেসে আমরা মুশফিকুর রহিমকেও দেখেছিলাম, যখন হাতুরু সিং তাকে বাদ দিয়ে দিচ্ছিলেন, তামিম ইকবাল ওয়াজ দ্য ক্যাপ্টেন, ক্যারিয়ার বাঁচানোর জন্য হলেও তার নতুন একটা পজিশন ক্রিয়েট করা হয়েছিল ওই সময়টায়। সো সৌম্য সরকার যেহেতু তিনি ফর্মে ছিলেন, লাস্ট প্রস্তুতি ম্যাচে ভালো করেছেন, এবং নাম্বার 6-এ যিনি রেগুলার ব্যাটার বাংলাদেশ দল যাকে ট্রাই করছে, আফিফ হোসেন ধ্রুব নট দ্যাট কনফিডেন্ট, সেই কনফিডেন্সটা আমরা তার কাছ থেকে পাচ্ছি না। এবং ফিনিশিং রোলে আপনি এমন একজনকে নিশ্চয়ই চাইবেন যিনি বিগ হিট মারতে পারেন, রান করেছেন প্রস্তুতি ম্যাচে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রুভেন পারফর্মার, ক্যাম্পেইনার। সো আমার কাছে মনে হয় নাম্বার 6-এ একটা খেলার জায়গা রয়েছে, বাট আই এম প্রিটি শিওর যে মেহেদী হাসান মিরাজ এবং ফিল সিমন্স এই দুজন তারা কনজারভেটিভ ওয়েতেই যাবে, এবং সৌম্য সরকারকে টেস্ট কেস হিসেবে নাম্বার 6-এ তো খেলাবেই না, বরং সৌম্য সরকারের পজিশন কোথাও পাওয়া হবে না, সৌম্য সরকার পরের ম্যাচও খেলবেন না বলেই আমার বোধ হয় নাম্বার 6-এ আফিফ হোসেন ধ্রুব। 7, 8, 9, 10, 11 এই যে 5টা পজিশন রয়েছে, এই 5 পজিশনে 3জন পেসার খেলবেন, 3জন স্পিনার খেলবেন, 2জন স্পিনার খেলবেন। এখন এই 2 স্পিনারের তো একজন মেহেদী হাসান মিরাজ, আরেকটা কে? রিশাদ হোসেন ও তানভীর। আই উড গো ফর তানভীর। রিশাদের আমার কাছে মনে হয় 50 ওভার্স ক্রিকেটে আরেকটু ধাতস্থ হবার সুযোগ রয়েছে, এবং এই মুহূর্তে এই সিরিজটায় কোনো ধরনের ভুল করার সুযোগ নেই। আমি শুরুতেই বলছিলাম যে দিস ইজ গোয়িং টু বি দ্য